নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর। তৃণমূল ভবনে আজ বৈঠকে বসবে সেই কমিটি। থাকবেন সব সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানরাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে? দেখো, 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন সাংগঠনিক সম্মেলন যখন করছিল, ঠিক সেই সময় বিশেষ সম্মেলনে কিন্তু মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিল, সেই অভিযোগ হচ্ছে যে ভোটার লিস্টে, রাজ্যের ভোটার লিস্টে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। প্রথমেই তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বকে ফার্স্ট করতে হবে সেই ভোটার লিস্ট ক্লিনের কাজ, এবং সেদিনই তিনি একটি কমিটি করে দিয়েছিলেন, যে কমিটিতে রয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, জেলা নেতৃত্ব। আর সেই কমিটির সদস্যরাই আজকে সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন, এবং সেই বৈঠকে একদিকে যেমন সেই কমিটির সদস্যরা থাকবে, এর পাশাপাশি সাংগঠনিক জেলার সমস্ত সভাপতি এবং চেয়ারম্যানরাও সেই বৈঠকে থাকবে। মূলত এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে ইতিমধ্যেই কিন্তু দলনেত্রী বলার পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব তারা কিন্তু বাড়ি বাড়ি, বুথে বুথে বাড়ি বাড়ি গিয়েছিল ওই ভুয়ো ভোটার খোঁজার জন্য। ইতিমধ্যেই বিস্তর গরমিল দেখা গিয়েছে এই ভোটার লিস্টে, যে ভোটার লিস্ট করেছে সেই ভোটার লিস্টে মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ ছিল যে বাইরে থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোট করানো হবে, এবং যেখানে ন্যায্য ভোটার সেই ভোটাররা ভোট দিতে পারবে না। কারণ দেখা গিয়েছে যে একই এপিক কার্ডে একাধিক নাম রয়েছে, এবং তাই সেই অজুহাত দেখিয়ে অনেক ভোটার জেনুইন ভোটারকে ভোট দিতে বাদ করবে। তাই একদিকে যেমন তিনি আবেদন করেছিলেন সাধারণ ভোটারদের কাছে যে আপনারা নিজেরা নিজেদের ভোটার লিস্ট চেক করে দেখবেন, পরখ করে দেখবেন, পাশাপাশি দলীয় নেতৃত্বকেও নির্দেশ দিয়েছিলেন যে প্রথমেই ভুয়ো ভোটার যে আছে সেই ভুয়ো ভোটার লিস্ট ক্লিন করতে হবে। আর সেই মর্মে ইতিমধ্যেই যা রিপোর্ট তৈরি উঠে এসছে তা নিয়ে কিন্তু আজকে সেই সাংগঠনিক বৈঠকে বসবে তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে এই মুখ্যমন্ত্রী দলনেত্রীর তৈরি করে দেওয়া সদস্য এবং জেলা চেয়ারম্যান এবং সভাপতিদের নিয়ে বৈঠক হবে। এবং পরবর্তীকালে যেটি জানা যাচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তারা আজকে এই বৈঠক করার পরেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাবে। কলকাতা অবস্থিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে যাবেন, এবং সেখানে গিয়ে এক স্মারকলিপি দেবেন। স্মারকলিপি সেই সুব্রত বক্সির নেতৃত্বে থাকবেন বীরা দাসিন, থাকবেন অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদাররা, এবং সেখানে এই ভুয়ো ভোটার সংক্রান্তই কিন্তু স্মারকলিপি জমা দেবেন নির্বাচন কমিশনের কাছে। সোনালী, ধন্যবাদ। তো ভাই, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কলকাতা টিভির খবরে রাজনৈতিক উত্তর চাপান। ওবিসি তালিকা থেকে 35টি জনগোষ্ঠীকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের নিন্দায় সরব সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জাতিগত সংরক্ষণে কিভাবে ধর্মের উল্লেখ? বুধবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। বাঙালি মুসলমানদের নাম ওবিসি তালিকা থেকে বাদ পড়ায় কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে সিপিআইএম। ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপির পর এবার প্রতিক্রিয়া সিপিআইএম এর। সংরক্ষণের মাধ্যমে প্রকাশ্যে বিজেপি সরকারের মুসলমান বিদ্বেষ, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করাই লক্ষ্য আরএসএস এর। বিজেপির পর এবার সিপিএম এর মুখেও ওবিসি প্রসঙ্গ। পরিকল্পিতভাবে কিন্তু সারেপ্টিসিয়াসলি চুপিসারে ওবিসি তালিকা থেকে 35টি জনগোষ্ঠী, মূলত তারা সবাই বাঙালি মুসলমান, সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। আপনারা জানেন, অনেকে এখন যেহেতু ওবিসি নিয়ে বেশি চর্চা হয় না বলে, এই ওবিসি বিষয়টা অনেক আন্দোলন, সংগ্রাম, লড়াই, দীর্ঘ প্রতীক্ষার পরে আসে। এখন বিজেপি এক গোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে, যার ফলে যে ন্যূনতম সুযোগগুলো ছিল সেটাকে নষ্ট করা হয়েছে। দেউচা পাচামিতে কয়লা উত্তোলন ঘিরে অশান্তি অব্যাহত। খনি চাই না, ক্ষতিপূরণও চাই না, সাফ দাবি আদিবাসীদের একাংশের। আমরা ইসলাম ছাড়বই না, রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো না। নাকি কি বলছো তোমরা? কি বলছো? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হবে দেউচা পাচামি। কর্মসংস্থানের অভাব মিটবে। 100 বছরে রাজ্যে বিদ্যুতের ঘাটতি হবে না।
প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রকল্পের শুরুতে পদে পদে বাধা। দেউচা পাচামি খনি ঘিরে অশান্তি চলছেই। আশপাশ এলাকার বাসিন্দাদের একাংশ প্রকল্পের বিরোধী। তারা ক্ষতিপূরণ চান না ভিটে মাটি হারাতে। কিসের জন্য এসছো? কয়লা খনি বন্ধ করার জন্য। কয়লা খনি বন্ধ করার জন্য। তো আচ্ছা, তোমরা কটা গ্রামে চলে এসছো? এখন আমরা আপাতত সাগরবান্ধি গ্রামের আছি। এখনো 4টে গ্রামের মানুষ আছে, লোকজন আছে। তারা আসুক, তাদের সঙ্গে ডিসিশন হোক কি হবে। কিন্তু আমরা একটাই চাই যে কয়লা খাদান তো হবেই না, প্লাস গাছ যে কেটেছে সেগুলো নিষেধ দেন। এখন গাছ যেগুলো কাটা হয়েছে, বাকি যেন পরবর্তীকালে যেন কাটাও না হয়, প্লাস খাদানটাও যেন বন্ধ থাকে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলছে। এদিকে গ্রামবাসীদের বোঝাতে সক্রিয় রাজ্য সরকারও। এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। খনন কাজ আপাতত বন্ধ। দেউচা পাচামি ঘিরে সরব সিপিএমও। ফরেস্টের ল্যান্ডে গাছ কেটে গোড়াটাকে উলঙ্গ করা হচ্ছে, আর তারপরে 12 একর জমিতে পাথর খাদান করার চেষ্টা করা হচ্ছে। সেখানকার মানুষ, বিশেষত মহিলারা, আমি কুর্নিশ জানাচ্ছি ওই মহিলাদের, বিশেষত আদিবাসী মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের, যারা ওখানে জড়ো হয়ে করেছেন এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারকে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, দাবি সেলিমের। সিপিএম অফিসে তালা মারছে, এখন হোটেলে তালা মেরে দিচ্ছে। গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, তাদেরকে উদ্বাস্তু করা হচ্ছে, উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। জঙ্গলের জমিতে বেআইনিভাবে পরিবেশের দপ্তরের কাছ থেকে ভেজাল, বেআইনি ছাড়পত্র নিয়ে ওই জঙ্গলের জমিতে পাথরের কাজ শুরু করেছে। এত কিছুর মধ্যে আশা ছাড়েনি রাজ্য সরকার। বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে জমি পেতে চাইছে রাজ্য। কলকাতা টিভি। যাদবপুর কাণ্ডে হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য। প্রশ্নের মুখে গোয়েন্দা বিভাগের ভূমিকা। এই ঘটনা নিয়ে কেন প্রশাসনের কাছে আগাম বার্তা ছিল না? গোয়েন্দা বিভাগের রিপোর্ট তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের ইমেলকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ। তদন্তে সব পক্ষের অভিযোগকে গুরুত্ব দিতে হবে। 12ই মার্চ তদন্ত সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে শনিবার থেকেই দফায় দফায় অশান্তি। যাদবপুর কাণ্ডের জেরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। 4 দিন পরেও থমথমে যাদবপুর ক্যাম্পাস। ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। জমা পড়েছে অন্যান্য পড়ুয়াদের অভিযোগও। এবার সেই অভিযোগকেই এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যাদবপুর কাণ্ডের পর 4 দিন কেটে গেলেও কমেনি বিক্ষোভের আঁচ। সর্বত্রই প্রতিবাদের আগুন। এই গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও রাজ্যের সমালোচনা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বুধবার শুনানি চলাকালীন মামলাকারী ছাত্রদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল। একটি এফআইআরে বলা হয়েছে 1 মার্চ দুপুরের পর ঘটনাটি ঘটে। সন্ধ্যে 6টায় এফআইআর দায়ের হয়, কিন্তু মন্ত্রী গাড়িতে ছাত্রের যে আঘাত লেগেছিল সে ব্যাপারে এফআইআরে কিছু বলা হয়নি। উল্টে এফআইআরে বলা হয় কিছু দুষ্কৃতী ভাঙচুর করেছে। 7টি এফআইআরে নিজেদের মন গড়া কথা লেখা হয়েছে। সমস্ত এফআইআর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে করা হয়েছে। এফআইআর দায়ের করা প্রত্যেকেই বহিরাগত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, কেন আপনারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে এফআইআর দায়ের করলেন না? উত্তরে কিশোর দত্ত জানান, আমাদের সময় দিতে হবে, সবটা খতিয়ে দেখতে হবে। পুলিশের কাছে একটা গণ দাবিপত্র দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো বিস্তারিত তথ্য নেই। পুলিশ তাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে যাতে এফআইআর দায়ের করা যায়। যারা আক্রান্ত হয়েছেন তাদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এখনো পর্যন্ত যে বয়ান এসেছে তা একতরফা। পুলিশকে অবিলম্বে ছাত্রছাত্রীদের অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এফআইআরে অন্তর্ভুক্ত করতে হবে।
এটা ইন্টেলিজেন্স ফেলিওর, বিরোধী পক্ষের মতামতের ভিত্তিতেও তদন্ত করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন, আদালত লিখিত নির্দেশ দিক, না হলে পুলিশ ইচ্ছেমতো গ্রেফতার করছে। আদালতের নির্দেশ, ইন্দ্রানুজ রায়ের ইমেলকে এফআইআর হিসেবে গণ্য করতে হবে। সমস্ত পক্ষের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। রাজ্যের গোয়েন্দা রিপোর্ট পেশ করতে হবে। 12ই মার্চ তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। যে 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে, 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান, অথচ ছাত্ররা যারা ইনজিওর্ড হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালত মনে করে দুপক্ষের অভিযোগ গ্রহণ করে তার প্রেক্ষিতে তদন্ত হওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে রাজ্যের ভূমিকা অভিভাবকের মতো হওয়া উচিত। পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, গোয়েন্দা বিভাগের ইনফরমেশন যদি সঠিক না থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের মতো পরিস্থিতি যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে। তাই গোয়েন্দা বিভাগের ভূমিকা সদর্থক হওয়া উচিত। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। সৌজন্য শিক্ষামন্ত্রীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে যান ব্রাত্য বসু। উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে বলে মন্তব্য শিক্ষামন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল হেনস্থা করেছে, যা অকল্পনীয়। হাসপাতাল থেকে বেরিয়ে জানান ব্রাত্য বসু। উপাচার্যের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে সব পক্ষকে মানবিক ব্যবহারের অনুরোধ শিক্ষামন্ত্রীর। উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের, এবং এই স্ট্রেস, এই অপমান এবং প্রায় একটা অমানবিক নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্য স্ত্রী আছেন, মাননীয় উপাচার্য ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন। উপাচার্য একটা মানে যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। আমার এইটুকুই বলার। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরও একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিনের দাবি মেনে তৈরি গোল্ড হাব, রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হাব 2023-এ গোল্ড হাবের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছর পর হয় 7,86 লক্ষ ব্যয়ে তৈরি হাব, তা এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 এবং 2 নম্বর ব্লক এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যে স্বর্ণশিল্পের সাথে যুক্ত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি গোল্ড হাব তৈরির। এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে 2023 সালের 16ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন। তারপরেই দাসপুর 2 নম্বর ব্লকের ফরিদপুর এলাকায় শুরু হয় গোল্ড হাব তৈরির কাজ। 3 তলা বাড়ি বিশিষ্ট এই গোল্ড হাব তৈরির জন্য মোট খরচ হয়েছে 7,86 লক্ষ টাকা। এই জন্য দিদিকে ধন্যবাদ জানাই, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি চালু হয়ে যায়, তাই কামনা করছি দিদি তাড়াতাড়ি কাজটা চালু করতে গোল্ড। একটা প্রাথমিক মিটিং হয়েছে, আপাতত 22 জন স্বর্ণশিল্পীর একটা লিস্ট করা হয়েছে, তাদের মিটিং হয়েছে, সেখানে তারা টাকা জমা দিতে শুরু করেছে। এবং এই এসপিভি যেটা হয় স্পেশাল পারপাস ভেহিকেল, এটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে এবং কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের পথে, আশা করা যায় আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। 2 বছরের মধ্যে গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হোক গোল্ড হাবে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।
ছিল।